আসসালামু আলাইকুম, আমি এনাম বলছি। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, 24 ঘন্টা পার হয়নি, আমরা গতকালকে আনসারের কি বলবো, এটা বিদ্রোহ, মানে ছাত্রদের উপরে সচিবালয় ঘেরাও করে ছাত্রদের উপরে হামলা, এবং পাশাপাশি আজকে রিক্সা শ্রমিকদের আন্দোলন, এটা শাহবাগে আবারও গণজমায়েত। তো খুব বিরল, আমাদের রিক্সা যারা শ্রমিক আছেন তাদেরকে আমরা বিভিন্ন সময়ে গণতান্ত্রিক যে আন্দোলন, যেগুলো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে আন্দোলনগুলো হয়েছে আর কি, তো তাদেরকে আমরা দেখেছি, বিশেষ করে এই যে পল্টন এলাকাগুলিতে। এবং গত ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে আমরা দেখেছি। তো এইবারই প্রথম মনে হলো যে না, শাহবাগে তারা খুব অর্গানাইজড ওয়েতে তাদের 7 দফা একটা দাবি পেশ করেছে। তো এই জিনিসগুলো আমি আমার আজকে ভিডিওতে কথা বলবো, এবং পাশাপাশি বন্যার ব্যাপারে আমরা কি হচ্ছে, কি করতে পারি আর কি। তো সংক্ষেপে বলবো, আশা করি সাথে থাকবেন। তো যেটা হচ্ছে যে আনসারের যেটা আমরা কালকে দেখলাম, আমাদের হাসনাত আবদুল্লাহ উনি হাসপাতালে ভর্তি হলেন, ছাত্ররা গুলিবিদ্ধ হলো, উনি লাইভে ডাকলেন। তো এটা নিয়ে আসলে কথা হচ্ছে যে উনি ছাত্র, বিশেষ করে ডক্টর আসিফ নজরুল সাহেব, উনি তো ছাত্রদের নেতা। তো যেটা হচ্ছে যে ক্যাবিনেটে ছাত্রদেরকে আমরা কেন ইনভলভ করলাম, এটা নিয়েও আসলে তর্ক আছে। এবং বিশেষ করে আমি বারবার বলেছি যে ছাত্রদের রাজনীতি থেকে একটু দূরে রাখতে হবে, তাদের আসলে যোগ্যতা তৈরি করে রাজনীতিতে আসাটা উচিত। এবং কেন বলেছি, কারণ হচ্ছে যে ওই শেখ মুজিবকে আমরা যেটা দেখেছি 71 পর্যন্ত তার ভূমিকা যথেষ্ট দেশপ্রেমিক হিসাবে আমরা জানি, এবং তার যে মানে অভিযোগ, সেগুলি তৈরি হয় হচ্ছে যে ক্ষমতায় আসার পরে। এই যে দেশ গঠন বা দেশ সংস্কারের নামে উনি 72 থেকে যে 75 পর্যন্ত যেই কাজগুলি করেছেন, তো সেটাতেই কিন্তু আসলে বাংলাদেশের ইতিহাস থেকে তাকে মুছে যেতে হয়েছে। তো আমার একটা শঙ্কা ছিল যে এই বীর, যাদেরকে আমরা বীর হিসাবে মনে করলাম, এই নাহিদ, আসিফ বা সার্জিস বা হাসনাত আবদুল্লাহ, সমন্বয়কারী আর কি, এবং বিশেষ করে সারা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্কুল কলেজ যারা এই আন্দোলনে আসছে, তো তাদেরকে তো আমরা একটা বীরের খেতাব দিয়েছি। তো সেখানে এই বিতর্কটা অ্যাভয়েড করা যেত আর কি। তো এখন হয়তো খুব সফটলি বলতেছে, বাট একসময় কাঠগড়ায় যে দাঁড়াতে হবে না, এটা কিন্তু আমরা বলতে পারি না। তো কেন ভাই, আমরা বীর, যাদেরকে বীর মানি, তো বীর হিসাবে তাদেরকে আমরা সম্মান করি, এটা কি তোমরা চাও না? তো এখনও সুযোগ আছে এই ক্যাবিনেট থেকে ছাত্রদেরকে সরালে যেটা হয় যে আন্দোলন, তাদের যথেষ্ট ভয়েস আছে। এখনও যদি নাহিদ বা সার্জিস বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি বলে যে না, রাস্তায় নামতে হবে, মানুষ আবার নামবে। তো এইটাতে ভয় নাই। এবং তোমরা যদি রাজনৈতিক দল করো, আমি বারবার বলছি যে তো তারা রাজনৈতিক একটা দল নিয়ে ইলেকশনে নামবে, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে ক্যাবিনেটের মধ্যে এসে রাষ্ট্র সংস্কার, এটাও আমি ঘোর বিরোধী, কারণ তাদেরকে তো ম্যান্ডেট দেওয়া হয়নি। তো এটা আসলে বিভিন্ন বিরোধী দল বলছে, বিশেষ করে বড় দল বিএনপি, তারা এটা বলছে যে কোনো সংস্কারই আসলে এই মানে তত্ত্বাবধায়ক সরকারের উচিত হবে না। তাদের উচিত হবে যে ইলেকশনটা ফের একটা ইলেকশনের ব্যবস্থা করা, এবং দ্রুত সময়ের মধ্যে, এবং যারা ম্যান্ডেট নিয়ে আসবে তারা দাবি দাবা নিয়ে আসবে, এবং সেখানে ছাত্ররাও রাজনীতিতে অংশ নিতে পারে। তো গতকালকে আমরা যেটা দেখছি যে আনসারের ভূমিকা, তো এখানে তাদেরকে মানে প্যাট্রোনাইজ করা হয়েছে, মোবাইলাইজ করা হয়েছে এবং করা হচ্ছিল। তো এটা অনেকেই বলতেছেন যে ডক্টর ইউনূস গতকালকে কেন বন্দী হওয়ার পরে ভাষণ দিতে হইলো। উনি 1 সপ্তাহ আগে এই আনসাররা তো ওই মানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা লাভ করার ঠিক 2 দিন বা 3 দিনের মাথা থেকেই তারা রাস্তায় বিভিন্ন জায়গাতে, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক মানে আটকাচ্ছে, তারপরে কি বলে উত্তরাতে আটকাচ্ছে, মানে শাহবাগে আসতেছে। তো আপনারা তো এগুলা তো ওই এনজিও স্টাইলে ঘুমায় ঘুমায় দেশ শাসন করলে চলবে না, এটাতে তো আপনাকে প্রম্পট হইতে হবে। আপনারা এই যে দেরি করাতে এই সুযোগটা হয়েছে, এবং সত্যি সত্যি যদি আমরা এখানে কোনো ষড়যন্ত্র না খুঁজি, তো এটা যদি একটা এই ছাত্রদের মতো একটা অর্গানিক যদি আন্দোলন হয়ে থাকে, তো তাদের এই দাবি দাবাগুলি সেটেল করে একেবারে তাদের ওই সচিবালয় পর্যন্ত যাওয়াই উচিত হয়নি, বা এটাকে আটকানো উচিত ছিল আর কি। তো এখানে মনে করি যে ছাত্ররাও তো এখানে সচিবালয়ের মধ্যে ছিল, তারাও একটা ব্যর্থ হয়েছে। এবং অনেকে বলতেছে যে হাসনাত আবদুল্লাহ এই যে লাইভ করে সবাইকে ডাক দেওয়াটা, এটাও আসলে সারা বিশ্ব দেখতেছে। তো তোমরা ওখানে যে ছাত্রদেরকে, তাহলে আমরা বলতে পারি না যে বাংলাদেশের দেশের মানে যেই সিকিউরিটি যে ফোর্সেস আছে বা যারা নাকি অ্যাডমিনিস্ট্রেশন, তারা দেশে এরকম একটা আন্দোলন
কে সফটলি হ্যান্ডেল করতে পারছে না, বা ওইরকম কোনো বাহিনী নাই যাদের উপরে এখনও ছাত্র জনতা ট্রাস্ট করতে পারে। ছাত্রদেরকে কেন নামতে হবে? মানে হলের তোলা ভেঙে একেবারে তারা রাস্তাতে নেমে তুমি কে আমি কে বাংলাদেশ বাংলাদেশ, মানে এটা তো আমরা জানি যে পাকিস্তানে আলাপ হচ্ছে। তো অনেকে বলে যে এই আন্দোলনের মধ্যে যারা নাকি ছাত্র ইউনিয়ন বা বাম দল এবং শিবিররা বেশি ভূমিকা পালন করেছে। তো এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কে আন্দোলন করবে না করবে এটা তো সেই ডিসিশন নেবে আর কি। হ্যাঁ, এখানে ছাত্রদল বা বিএনপি যারা আছে তারা যদি এই ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলনে তারা যদি সম্পৃক্ত না হতে পারে, তো তাদের এটা ব্যর্থতা, মানুষ রায় দিবে। তারা যখন ভোট চাইতে আসবে মানুষ রায় দিবে আর কি। তো গতকালকে এই আনসারের বিদ্রোহটা আমি ওই বিডিআরের বিদ্রোহের সাথে তুলনা করব। তো একসময় ওই যে চাল ডালের একটা আন্দোলন হয়েছিল, বা ভাত ডাল এরকম একটা, তো তারা বিভিন্ন বিডিআরের শপে, বিডিআরের যে কর্মী যারা আছে আর কি, তো তাদেরকে আমরা প্রচুর রাত দিন খাটতে দেখছি আর কি। এবং একটা মানে মৌলিক একটা দাবি নিয়ে বা আন্দোলন, মানে 57 জন অফিসারের এই বিদ্রোহটা কেন হয়েছিল, এটা বলা হয় যে ওই সময়ে যেই পারিশ্রমিক যেই অ্যামাউন্টগুলি দেওয়ার কথা ছিল সেই অ্যামাউন্টগুলি নাকি তারা পায়নি, এবং এটা খুব একটা বেশি অঙ্ক না, মানে 10,000ও হবে না এরকম একটা ফিগার। তো এটা দিতেই পারতো। এটা তো ওই সময় আমরা জানি যে শেখ হাসিনা সরকার আসছে এবং আসার পরপরই এই শাকিল সাহেবদের হত্যা করা হয় আর কি। 57 জন অফিসার এবং আরও অন্যান্যরা মিলে মানে একটা মানুষ মারা যায় আর কি। তো এই বিদ্রোহটার পিছনে ওই ভারতের একটা হাত ছিল এবং শেখ হাসিনার সরকার এটার মধ্যে ইনভলভ ছিল, এগুলো তো স্পষ্ট। বাট এটা প্রমাণ আদালতে প্রমাণ না হলে তো আসলে আমরা বলতে পারি না। কিন্তু এই যারা নাকি এটা সন্দেহ করেন, এটার বিশ্বাস থেকেই করেন, এবং যারা ওই সময় আহত হয়েছেন আর্মিদের বিভিন্ন সময়, এখনও আমরা দেখেছি যে কনক সাহেবের ওখানে সম্ভবত মেজর সুমন, উনিও বলেছেন যে ব্ল্যাক ক্যাটের একটা দুটা প্লাটুন ওখানে অংশ নেয় মানে কিলিংয়ে, এবং তাদের যে শুটিংয়ের যে স্কিল বা অঙ্গভঙ্গি, এটা থেকে যারা নাকি আহত হয়েছিল বিডিআরে তারা সাক্ষ্য দিয়েছে। বাট এটা আমরা জেনেছি যে ওই কনক সাহেবের একটা ইন্টারভিউয়ের মানে থেকে প্রোগ্রাম থেকে, টক শো থেকে। তো দেখেন, এরকম আরও অনেকে আছেন তারা বিশ্বাস করেন যে এই কিলিংয়ের সাথে আর্মিরা কিছু অংশ জড়িত, এবং কি বলে শেখ হাসিনা সরকারের এই নানক, তারপর তাপস, এরা অনেকে জড়িত ছিল, এবং ভারতের জড়িত ছিল, এবং সাথে তাদের কিলিং বাহিনী ওই যে ব্ল্যাক ক্যাট হচ্ছে খুব চৌকস। আপনারা একটা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন যে তাদের সবচেয়ে বেশি ওয়েল ট্রেন্ড বাহিনী হচ্ছে যে ব্ল্যাক ক্যাট। তো তারা এই ভিডিওর কিলিংয়ে অংশ নেয়। তো এখন এটা যদি আনসার বাহিনীর এটা যদি আমরা বিগিনিং ধরি, তো এখানে তো ধরেন তাদের ট্রায়াল হচ্ছে, তাদেরকে আমরা শাস্তি পেতে দেখব, অনেকে ছুটে যাবে, তারপরে আরও তাদের মধ্যে হিংসা ঢুকিয়ে দেওয়া হবে। এখানে আওয়ামী লীগ যদি এইসব তাদেরকে মোবাইলাইজ করার পিছনে কাজ করে থাকে, জয় বা খুনি হাসিনার এই কুন্ডা পান্ডারা, তো তারা তো এই গ্রুপটাকে আবারও পিক করার পরে তাদেরকে আরও ক্ষোভ দিয়ে দেওয়া হবে, তাদেরকে টাকা পয়সা দেওয়া হবে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, অস্ত্র দেওয়া হবে। এবং আল্লাহ না করে কোনো একটা জলসায় যদি এরকম আমরা দেখি যে এই বিডিআর কিলিংয়ের মতো আরও একটা ঘটনা, তো আমাদের তো আসলে জাতি হিসাবে আমরা ছোট হয়ে যাব আর কি। তো এইটা আমাদের অনেক বাহিনী আছে, গোয়েন্দা বাহিনী আছে, তো সরকারের উচিত হবে যে এইটা যেন সেই পর্যায়ে না যায়, একটা জরুরি একটা কমিটি করে দিয়ে প্রফেশনালদের, যারা নাকি গোয়েন্দা বাহিনী আছে সব ধরনের স্তরের সাধারণ মানুষ, এবং ডক্টর আসিফ নজরুল উনি ছাত্রদের নেতা, একটা নেতা হিসাবে উনি এখানে থাকলেন আর কি, এবং এইটা অবজার্ভ করা, এটার কনসিকুয়েন্সগুলি কোথায় কোথায় কী হচ্ছে না হচ্ছে। এবং দেখেন এখানে বলা হয় যে ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র নিয়ে এসে কি বলে জিয়া তার গোয়েন্দাদেরকে দিয়ে আড়ি পাততো আর কি, বিভিন্ন মোবাইলে একসাথে 300টা জায়গাতে উনি ট্র্যাকিং করতে পারতো এক একটা ডিভাইস দিয়ে। তো এগুলা দিয়ে আসলে এগুলি এখন ব্যবহার করারও টাইম হয়েছে। আপনি রাজনৈতিক উদ্দেশ্য করেন না, বাট আপনার এগেনস্টে যে ষড়যন্ত্রগুলো হবে এগুলি ট্র্যাকিং করেন। আর এর পাশাপাশি যেটা আমরা দেখেছি যে রিক্সা শ্রমিকদের আন্দোলনে যারা নাকি গণতান্ত্রিক আন্দোলনে ছিলেন, ওরকম একজন নেতাকে আমরা দেখেছি মাইক হাতে 72 ঘন্টা দাবি দেওয়ার কথা উনি নিজেই বলতেছেন আর কি, সরকারকে সময় দিচ্ছেন। তো তাদের 7টা দাবি, এর মধ্যে ব্যাটারি চালিত রিক্সাটা মানে ঢাকা শহরে যেগুলো চলতেছে, বলা হয় যে বিকলাঙ্গ যারা নাকি শারীরিকভাবে অক্ষম তাদের জন্য এটা করতে পারে।
তারা আজকেও বলেছে যে তারা করতে পারে এবং অন্যরা যেন ব্যাটারি চালিত না না চালায়, অটো রিক্সা যেন না চালায়। তো এটা খুব যৌক্তিক এবং তারা যে ঘর বাড়িও চেয়েছে, বাসস্থান চেয়েছে। তো এইগুলো শাহবাগে কেন? আমার কথা হলো যে ডক্টর ইউনূসের কাছে আমার একটা জোর দাবি যে এরকম আরও দাবি আসবে। আপনি আজকে দেখেন রিক্সা শ্রমিক নামছে, কালকে ওয়ার্ড কমিশনার চেয়ারম্যানরা নামবে, বলা হচ্ছে যে পল্লী বিদ্যুতের যারা নাকি আছেন তারা নামবে, টিচাররা নামবে, ছাত্ররা আবারও নামবে। তারপরে আপনি ম্যাথরদের দেখবেন, আপনার সিটি কর্পোরেশনের শ্রমিকদের দেখবেন, অনেক মানুষ। তো আমরা কি বারবার ওই ইয়েতে যাব, ওই শাহবাগে গিয়ে এরকম যাব এবং সচিবালয় ঘেরাও করব? মানে এটা কোনো প্রসিডিউর না, একেবারে কোনো প্রসিডিউর না। এটা কোনো লোকেশনও এই মুহূর্তে আর আমরা রাখতে চাই না, কারণ আমরা স্বাধীনতার একটা ওখানে স্তম্ভ বানাতেই হবে, কারণ দ্বিতীয়বারের মতো যেই স্বাধীনতাটা আসছে, তো তাদেরকে স্মরণ করার জন্য আমাদের ওখানে কিছু একটা রাখতে হবে আর কি। তো ওই জায়গাতে আর বারবার দাবিনামা পেশ না করি। তো গভর্নমেন্টের উচিত হবে, তত্ত্বাবধায়ক সরকারের, ডক্টর ইউনূসকে আমি বিনয়ের সাথে বলছি যে আপনার একটা ডেস্ক করেন, আপনার একটা দপ্তর করেন। তো ডক্টর ইউনূসকে আমি বলছি যে আপনি বিজ্ঞ মানুষ, অনেকের পছন্দ, আমারও বিশেষ করে পছন্দ, তো আপনি আবার বিতর্কিত হবেন না। জনগণ আপনাকে ওই শেখ মুজিবের মতোই আবার দ্বিতীয় স্বাধীনতায় একজন মানে প্রাণপ্রিয় একজন দেশ নায়কের মতো একটা জায়গা দিয়েছেন, একটা ইলেকশন করার জন্য, কিছু কিছু সংস্কার করার জন্য। তো বিতর্ক যেন না আসে সেই ব্যাপারে আপনি ব্যবস্থা নেবেন এবং একটা ডেস্ক করেন। ডেস্কে একটা এই অফিসটা শাহবাগে রাখা যেতে পারে, বা আপনি সচিবালয়ে রাখতে পারেন, বা আপনার বাসগৃহেও রাখতে পারেন। ওখানে মানুষজন যাক, গিয়ে তাদের দাবিনামা, কষ্টের কথা, তারপরে অভাব অভিযোগ এগুলি দিক। মানে আমরা আর এই আন্দোলনের শুরুটাতেই আপনি একটু থামাই দেন। এটা যদি আপনি করতে পারেন তাহলে এই বিশৃঙ্খলা করার আর আওয়ামী লীগের কোনো উদ্দেশ্য সফল হবে না, এবং সাথে সাথে ভারতের কোনো উদ্দেশ্য সফল হবে না। আমরা দেখছি যে মোন্নাকে কীভাবে আমরা ঠেকাই দিয়েছি আর কি। তো আজকেও ফারাক্কার 109টা গেট খুলে দেওয়া হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, ওখানে একটা আতঙ্কের ব্যাপার তৈরি হয়েছে। তো আশা করি যে এগুলি বন্যার পানি বা বৃষ্টি এগুলো কমে গেলে আমরা এটাকে নিয়ে আবারও ভাববো আর কি। বাট এই অভাব অভিযোগের জন্য একটা কমপ্লেন, একটা ডেস্ক, যেখানে আপনার জনগণ আসবে, শুধু চিঠি নিয়ে দাবিনামা ওখানে ড্রপ বক্সের মধ্যে ফেলে চলে যাবে তা না। আপনারা একটা মানে লিসেনিং একটা বডিও রাখেন, যে একেবারে একটা ক্ষুদ্র মানুষও যেন গিয়ে ওখানে কথা বলতে পারে। এবং এটা যদি আপনি একটা হটলাইন করে অভিযোগ লিসেন করারও একটা ব্যবস্থা করতে পারেন, এটাও আর অনেক একটা সুন্দর ব্যাপার হবে। একটা ব্যক্তি না, প্রয়োজনে ছাত্রদেরকে এখানে ইনভলভ করে দিয়ে তারা একেবারে অভিযোগ কেন্দ্র, মানে এখানে যে যার মনের অভিযোগগুলো আছে তারা কল করে লিপিবদ্ধ করুক, এবং এটা একটা ট্র্যাকিং হোক। যদি সিকিউরিটি বা নিরাপত্তার ব্যাপারে যদি কেউ মানে ফোন কল করে, বা তার যেই নিজস্ব যেই ব্যক্তিগত যে ব্যাপারগুলো আছে বা সমষ্টিগত ব্যাপারগুলো আছে, এগুলো করলে হবে কি যে আমরা আন্দোলন এরকম বিশৃঙ্খলা রাস্তার মধ্যে সচিবালয় ঘেরাও করে আপনাদেরকে আটকাতে হয়তো কম দেখবো আর কি। আর এর মধ্যেও ব্যাপার আছে, যেমন এই রিক্সা শ্রমিক যাদেরকে আমরা দেখেছি যে ওই গণতান্ত্রিক যে আন্দোলনগুলো হয়েছে, আমরা পল্টনে রিক্সা শ্রমিক যারা আছেন তাদেরকে দেখেছি, পাশাপাশি ছাত্র জনতার যে আন্দোলন সেখানেও আমরা রিক্সা চালক যারা আছেন তারা মিছিল করতে দেখেছি আর কি। তো এইটা একদম অদ্ভুত। তো এইটা আসলে আমি যদি মনে করি যে না, তারা সারাদিনে 1000 টাকা ইনকাম করে, তো আমি তাদের 2000 টাকা দিলাম বা 5000 টাকা দিলাম, দিয়ে বললাম যে এই বঙ্গভবনের সামনে তোমরা জমায়েত হও, তো ওখানে তো আমি পারি, আমি 100 জন রিক্সা শ্রমিককেও পাঠাতে পারি, আবার 1 লক্ষ রিক্সা শ্রমিককেও পাঠাতে পারি। এটা টাকার জন্য মানুষ যাবে, এটা স্বাভাবিক। তো এইখানে রিক্সা শ্রমিকদের যারা লিডার আছে প্রত্যেকটা ডিপো, তো এই ডিপোগুলির সাথে আবার খুব ওই সেখানকার ওয়ার্ড কমিশনার যারা আছেন তারা খুব লিঙ্কড, এবং আমরা জানি যে ওয়ার্ড কমিশনারগুলো এখনও আছেন আর কি, এবং আওয়ামী লীগের ছায়া। তো তারা মাঠে না নামলেও ব্যাকগ্রাউন্ডে যে কাজ করতেছে এটা আমরা মানি। এবং দেখেন রিক্সা নিয়েও অনেক দুর্নীতি হয়েছে। তারা যেভাবে আজকে যেরকম বলছে যে না, আওয়ামী লীগের লোকেরা টাকা পয়সা খেয়ে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলা মানে মহাসড়কে চলার পারমিশন দিয়ে দেয়। তো এটা যেরকম ঠিক, আবার এটাও ঠিক যে ধরেন তারা একটা সিটি কর্পোরেশনের পারমিশন বা লাইসেন্স যাই বলি, ওটা দিয়ে হয়তো 10টা রিক্সা রাস্তায় ছেড়েছে আর কি।
তো এখানে আবার লাল কার্ড, নীল কার্ড, সবুজ কার্ড, হলুদ কার্ড, অনেক কার্ড, মানে ওরা কখনোই রাস্তার মধ্যে মানে আইনি যেই একটা কি বলে ধরপাকড় বা আপনার একটা কোনটা লিগাল বা ইললিগাল এগুলার কিন্তু কখনোই সম্মুখীন হইতে হয় না। প্রত্যেকটা রিক্সা চালকের কাছে তাদের লাইসেন্স আছে এবং ওইটা একটা দেখালে পারে তারা ছাড় পেয়ে যায়। কিন্তু আদতে আমরা কি জানি? আমরা জানি যে একটা দিয়ে সেই ডিপোর মালিক সে 50টা রিক্সা ছেড়েছে আর কি। তো এটা ওই ট্রাফিকের সার্জেন্ট, ট্রাফিকের পুলিশ এরা সবাই জানে, একটা মিলিত একটা গোষ্ঠী। তো এই জিনিসগুলোও যেন একটা ব্রেক করার একটা টাইম আসছে। এবং এই রিক্সা ডিপোর যারা নাকি মালিক আছে, যারা এই মোবাইলাইজটা করার পিছনে দায়ী, তো তাদেরকেও আইনের সাথে আমরা আইনের সম্মুখীন যদি আমরা করার চেষ্টা করি তো সেটাও একটা ভালো দিক হবে। কারণ হচ্ছে যে এই দাবি দাওয়ার পিছনে আবার অন্য কোনো উদ্দেশ্য আছে কিনা এটাও একটা দেখার বিষয়। এবং সাথে সাথে আমরা দেখব যে এই রিক্সাটা আসলে কতটা তাদের জন্য মানে ঝুঁকি নিয়ে আসতেছে। একটা বৃদ্ধ মানুষও যখন রাস্তাতে রিক্সা চালায়, হয়তো আমরা 50 টাকার জায়গাতে আমরা 100 টাকা দিয়ে দিই, তো এইটা আমাদের নীতি নৈতিকতারও কিন্তু মানে প্রশ্নের সম্মুখীন হতে হয় আর কি। কারণ একটা বৃদ্ধ মানুষ, আমি আমার বাবা বা আমার দাদা, তাকে কি এরকম একটা অমানবিক একটা কি বলে কাজের মধ্যে কি আমরা দেখতে চাই কিনা? তো তারাও তো কারো বাবা বা চাচা বা কারো দাদা, তো তারা কেন এই বৃদ্ধ বয়সে রিক্সা চালাবে? তো আমার কথা হলো যে এই রিক্সার বিকল্প কি আছে? এই প্যাডেল চালিত রিক্সা, কারণ এটা খুবই অমানবিক এবং এটা কোনোভাবেই মানে আগামী বাংলাদেশের জন্য একটা সঠিক মানে পদ্ধতি হতে পারে না। যে আপনি এক জায়গা থেকে আরেক জায়গাতে যাবেন, আপনার মানে একজন অন্ধ, একটা চোখ নাই বা একটা চোখে একটা হাতে সমস্যা, সে রিক্সা চালাবে এবং আপনি 2জন 3জন তার ঘাড়ের উপরে উঠে বসবেন। তো এইটার একটা বিকল্প থাকতে হবে। অটো রিক্সা মানে ব্যাটারি চালিত যদি মানে যেই যানবাহনগুলো আছে, এটা একেবারে মডার্ন যদি কিছু থাকে, আমরা জানি যে ঢাকার বাইরে অনেক ব্যাটারি চালিত যেগুলো আছে, তো ওগুলা ঢাকাতে যদি মানে ওটার একেবারে লেটেস্ট যে ভার্সনটা, হ্যাঁ, সেটা জাপানি টেকনোলজি হতে পারে বা এটা ওয়েস্টার্ন টেকনোলজি হতে পারে। তো এইগুলি বাংলাদেশে আসুক এবং এই রিক্সা চালকদেরকে আমরা সেসব বাহনে আমরা রিপ্লেস করে দিই। তো এটা ভালো হবে, এটা দেখতেও ভালো লাগবে এবং এই অমানবিক যেই পরিশ্রমের যে পেশাটা, এটা আসলে 2-1টা থাকুক একটা চিহ্ন হিসাবে, বাট এটা ম্যাস লেভেলে থাকা উচিত না। ওই ব্যক্তিটা যে চালায়, সে বৃষ্টি মাথায় নিয়ে চালায়, তারপরে তার অসুখ বিসুখ হয়, জ্বর হয়, তারপরে তার হার্টের সমস্যা হয়, কিডনির সমস্যা হয়, তারপর লাং সমস্যা হয়। তো এগুলি তো আসলে দেখার বিষয়। আপনি দেখেন হাসপাতালের ব্যাপারটাও এখানে চলে আসে, যে তারা যেন বিনামূল্যে চিকিৎসা নিতে পারে। বা আমরা দেখেছি যে প্রচুর মেডিকেল ট্যুরিস্টরা ইন্ডিয়াতে যেত আর কি, তাদের যাওয়া কমে গেছে, 90% নাকি কমে গেছে যে ইন্ডিয়াতে যারা মেডিকেল নিতে যেত আর কি। তো তাও তো 10% আছে, তো ওই 10%টাও কমাতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে ভিসা না দেওয়ার জন্য তারা যেতে পারতেছে না। তো এই ইন্ডিয়ান ভিসা অফিস খুলে দেওয়ার পরেও যেন আমরা ইন্ডিয়াতে না যাই, সেই রকম ট্রিটমেন্ট ফ্যাসিলিটিস আমরা বাংলাদেশে দেখতে চাই। তো এখানে যারা নাকি ওই স্বাস্থ্য উপদেষ্টা যারা আছেন, এগুলো তারা কাজ করবেন। এবং দেখেন বন্যার ব্যাপারটা একটু বলে নিই, সেটা হচ্ছে যে ডুম্বুর বাঁধ, ওখানে 3টা গেটের কয়টা গেট খুলছে, তারপরে বিপদসীমার কত উপর দিয়ে পানি গেছে, তারা গেট খুলে 93 সালে গেট খুলেছে ফেনীর ওখানে। আর এই প্রায় 31 বছর পরে 2024-এ আবার আমরা বন্যা দেখলাম ফেনী, নোয়াখালীতে। তো ওই ত্রিপুরার যারা আছে মানে নেতা ফেতা, তারা কিন্তু এইসব ষড়যন্ত্রের মধ্যে ছিল। আজকেও ফারাক্কার বাঁধ খুলে দেওয়া হয়েছে 109টা। তো আমরা ওই তিস্তা প্রকল্পটা যে ভারতকে দিয়ে দেওয়া হয়েছে, এটা ক্যান্সেল করেন, হ্যাঁ, এটা ক্যান্সেল করে এটা চীনকে আমরা দিয়ে দিই। আমরা এখন, আমি যদি ভুল না করে থাকি, 3 বছর আগে যে প্রকল্পের ব্যয়টা ধরা হয়েছিল তিস্তা প্রকল্পের, সেটা প্রায় $1 বিলিয়ন হয়েছিল। তো এইটা তো বাংলাদেশ গভর্নমেন্ট দিতেই পারে। এইটা চীনকে এখনই ডেকে এটা দিয়ে দিক। এখন $1 বিলিয়ন জায়গাতে যদি এই 3 বছরে যদি $3 বিলিয়ন হয়, কোনো সমস্যা নেই। এটা আমরা দেখতেছি যে ওই বিদেশি যারা প্রবাসী ভাই বোনরা আছে, তারাই এটা এফোর্ড করতে পারে আর কি। তারা রেমিটেন্স পাঠাবে বা তারা যদি ডোনেট করতে চায় এই তিস্তা প্রকল্প। এখানে দেখেন পুরো যে বাংলাদেশে 100 কিলোমিটারের উপরে যেই তিস্তার যে জার্নিটা একেবারে বাংলাদেশের ভিতর দিয়ে, প্রত্যেকটা জায়গাতে তারা 3টা সেকশানে তারা
মানে এরকম এই প্রকল্পের কাজ করবে আর কি। এবং একদম 100 কিলোমিটার পুরো জার্নিতে তারা বাঁধ তৈরি করবে, তারা ড্রেজিং করবে, এমন উঁচু বাঁধ করবে যেন বন্যা দুই পাশে না যেতে পারে। ওয়াটার স্টোরেজ করবে, মানে এই পানিগুলো যখন তারা ছেড়ে দিবে তখন ওইটা ওই একটা চৌবাচ্চার মধ্যে এগুলো জমা হবে, এবং এক সময় যখন খরা হবে তখন খরার টাইমে আমরা পানি পাবো। তো এইরকম সুন্দর তো প্রকল্প হইতে পারে না। এবং ভারতের আমরা কনস্ট্রাকশন প্রযুক্তি কেন আমরা দেখিনি, কারণ তারা অতটা স্কিল না, তাদের ওই মেশিনারি নাই যে এইসব কনস্ট্রাকশন করার মতো আর কি। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং শুধু তিস্তা না, আমাদের 3টা জায়গাতে প্রকল্প করতে হবে। একটা হচ্ছে যে তিস্তা, একটা হচ্ছে ফারাক্কা। বাদ দিয়ে না, আমরা এই ফারাক্কা থেকে যে পদ্মা নদী বা অন্যান্য যে নদীগুলি বাংলাদেশে ঢুকতেছে, তো তিস্তা প্রকল্পের মতো সেম জিনিসটা আমরা করব। ওখানে 3টা জায়গাতে কাজ হচ্ছে। একটা হচ্ছে যে নদীর খনন, ড্রেজিং, পুরো নদীর একদম নিচ থেকে এগুলা সব খনন করে এটাকে আরও গভীর করে দেওয়া হবে। দুই পাশে প্রচুর পরিমাণে উঁচু লেভেলের বাঁধ তৈরি করা হবে, এবং জায়গায় জায়গায় চৌবাচ্চা মানে ওয়াটার স্টোরেজ করা হবে। মানে এইটা কোনোভাবেই ওই মানে বাঁধও টপকাতে পারবে না, এবং যেহেতু গভীর হবে পানিটা নদীর মধ্যে থাকবে। আর যদি তারপরেও মানে বাঁধ উপচে আসে তাহলে ওই স্টোরেজগুলোর মধ্যে গেট থাকবে, সেগুলো গেট খুলে দেওয়া হবে, এই পানিগুলো এই স্টোরেজের মধ্যে জমা হবে, এবং আমরা গ্রীষ্মকালে এই পানিগুলো পাবো। তো ইমিডিয়েটলি করেন, এই ফারাক্কা বাঁধের ওখানে একটা করেন, তিস্তার এখানে করেন, এবং হচ্ছে যে ওই ডুম্বরের জায়গাতে করেন। প্রয়োজনে আমরা ওই খোয়াই নদী যেটা আছে হবিগঞ্জ, ওখানেও করতে পারি। এবং আপনারা আন্তর্জাতিক আদালতে যান, এই ব্যয়ভার যেগুলি হবে সেটার জন্য একটা ক্লেম করেন ভারতকে, যে তোমরা যে আমাদের এত ক্ষতি করছো, শত শত ওখানে বাদ দিয়ে নদী শুকিয়ে নদীকে হত্যা করে, তো এটার ক্ষতিপূরণ হিসাবে এই প্রকল্পগুলোর যত টাকা লাগবে তার 10 গুণ করে তোমরা দিবা। তো এইটা করা উচিত। এবং আমার মতে যে ভারতকে আসলে একটু সাইজ করার একটা সময় হয়েছে। আমরা যদিও আজকে আমি একটা খবর দেখলাম যে বাংলাদেশের হাই কমিশন যেটা আছে কলকাতা এবং দিল্লিতে, সেখানে মানে শেখ হাসিনার দালালি করার জন্য 2 জনকে ফায়ার করে, এবং এটা ব্রেকিং নিউজ হচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়াতে যেই টিভি চ্যানেলগুলো আছে সেখানে ব্রেকিং নিউজ দিচ্ছে যে তাদের টাইম শেষ হওয়ার আগেই তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তো আমি আসলে নির্বাচনটার ব্যাপারে একটু আশা করতে চাই, এবং ছাত্র জনতা যারা আন্দোলন করতেছো তারা মানে বিতর্কের একটু বাইরে চলে আসো। তোমরা জাতীয় বীর হিসেবে আমরা দেখতে চাই। এবং নাহিদ বা আসিফ বা সার্জিস, এদেরকে হয়তো আমি এই মুহূর্তে শুনি না, বাট আমি শুনতাম তারা যদি টিএসসির মধ্যে পড়াশোনার মধ্যে থাকতো, তারা এক একটা যদি আঙ্গুল নিয়ে নাচায় বলতো যে এই তত্ত্বাবধায়ক সরকার এটা করো, তুমি এটা করো, বিরোধী দল তোমরা এটা করো, আমরা প্রাণ দিয়ে মন দিয়ে তাদেরকে শুনতাম। কিন্তু এখনই কেন জানি মনে হচ্ছে যে না, তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে সেটা হয়তো আমার ভাষা না। তো আমি সরে যাচ্ছি আর কি। তো আমার মতো আরও অনেকেই সরে যাচ্ছে। তো এইটা খুব কষ্টদায়ক হবে। যারা বাংলাদেশের দ্বিতীয়বারের মতো স্বাধীনতা আনলেন, তারা যদি সাধারণ মানুষের মধ্যে না থাকেন, এই বীরের এই যে বেশটা এটা যদি ঝরে পড়ে, তাহলে এটার মতো আর কষ্টদায়ক কিছু নাই আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।